আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি না। আমরা কোনোদিন 21শে ফেব্রুয়ারির সেই ত্যাগের কথা ভুলতে পারি না, ভুলব না। যেদিন আমরা প্রতিষ্ঠিত করেছিলাম ভাষার সম্মানের জন্য, অস্তিত্বের জন্য, বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে মর্যাদা দেওয়ার জন্য, সেই ভাষার অনেক ভাষা শহীদ বুকের তাজা রক্ত দিয়ে সেই বাংলা ভাষার সম্মান রক্ষা করেছিলেন। আমরা স্মরণ করছি আজ তাদের। আজ 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে সম্মান লাভ করেছে। আমি সুহাস বড়ুয়া, কেমব্রিজ কমিউনিটি টেলিভিশনের স্টুডিও থেকে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং সাদর সম্ভাষণ। দর্শক শ্রোতা মণ্ডলী, আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন আমেরিকার অত্যন্ত উচ্চমানের একটি ইউনিভার্সিটি, ব্র্যান্ডাইস ইউনিভার্সিটির অধ্যাপক, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সোলার এনার্জি বিশেষজ্ঞ, একজন কবি, সাহিত্যিক, এবং আরেকটি পরিচয়, যে পরিচয়টা দিতে আমি খুব গর্ববোধ করি, সেটা হচ্ছে উনি হচ্ছেন কবি সুফিয়া কামালের একজন গর্বিত সন্তান। আজকে আমরা মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই আলোকে একটা আলোচনা সভা করব। এখানে আলোচনায় অংশ নিচ্ছেন অধ্যাপক ডক্টর সাজেদ কামাল, আমার পাশে আছেন। এরপরে আছেন ওসমান গনি, উনি সভাপতি নিউ ইংল্যান্ড আওয়ামী লীগ, একজন সমাজ সংগঠক, একজন রাজনীতিবিদ এবং বাংলাদেশের একজন সফল সাবেক ছাত্রনেতা। এবং পরে আছেন বিশ্বজিৎ সাহা, উনি বোস্টনেরই প্রথম একটা বাংলা অনলাইন সংবাদপত্র বস্টন বাংলা নিউজ এর সহযোগী সম্পাদক। আমি প্রথমে এই আলোচনা সভায় আলোচনা অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি অধ্যাপক ডক্টর সাজেদ কামালকে, এবং আমি ওনাকে প্রশ্ন রাখছি 21শে ফেব্রুয়ারি 1952 সাল, অসাধারণ গর্বের সেই ইতিহাস সম্পর্কে আপনি আমাদের কিছু বলবেন। একই সাথে সেই প্রথম শহীদ মিনারটির যদি একটি ইতিহাস আপনি আমাদের বলেন। প্রথমে আমিও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি, এবং আপনারা যারা এই অনুষ্ঠানটির উদ্যোগ নিয়েছেন আপনাদেরকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি। কারণ এই দিনটি আমাদের সবার জন্যই এখন, এক সময় ছিল খালি বাঙালির, কারণ এটা ছিল 21শে ফেব্রুয়ারি শহীদ দিবস, কিন্তু এখন এটা হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হয়ে এখন আমাদের সবার জন্যে। এবং সেই জন্য আমাকেও যে এখানে
আমন্ত্রণ জানিয়েছেন, সেই জন্য ধন্যবাদ। এই দিনটার ইতিহাস একদিক থেকে দেখা যায় অনেক লম্বা, আবার যদি আমরা ইদানিং যদি দেখি সেটা অনেক সময় বলা হয় যে 47-এর পর থেকে, অর্থাৎ যখন পাকিস্তান হলো, ইস্ট পাকিস্তান এবং ওয়েস্ট পাকিস্তান হলো, তখন হলো কি যে তখন সংখ্যা ছিল, জনসংখ্যা ছিল প্রায় 7 কোটির মতন, এবং তাতে অধিকাংশ অর্থাৎ 4.5 কোটি ছিল ইস্ট পাকিস্তানে, এবং অধিকাংশ তাদের ছিল বাঙালি। কিন্তু সেই সময় প্রথম থেকেই পাকিস্তান সরকারের চেষ্টা ছিল যে উর্দুটাকে জাতীয় ভাষা করা, এবং সেটা নিয়ে তখন থেকেই প্রথম থেকেই সেটা একটা প্রশ্ন ছিল এবং প্রতিবাদ চলছিল। এবং 1948 সালে যখন কায়েদ আজম জিন্না, তখনকার গভর্নর জেনারেল, সে বলল যে উর্দু একমাত্র বাংলা ভাষা রাষ্ট্রীয় ভাষা হবে, সেটার বিরুদ্ধে তখন শুরু হলো প্রতিবাদ। এবং সেই প্রতিবাদটা ছিল যে ঠিক আছে, অন্যান্য ভাষা হতে পারে, কিন্তু বাংলা যাতে একটা রাষ্ট্রীয় ভাষা, জাতীয় ভাষা হতে পারে এবং রাষ্ট্রীয় ভাষা হতে পারে, সেটাই ছিল দাবি। কিন্তু সেই দাবিটা অগ্রাহ্য করে যখন ক্রমাগত সরকার অন্য পথে চলতে শুরু করলো, তখন 21শে ফেব্রুয়ারি জনতা, এবং তাদের মধ্যে ছাত্রীরা ছিল প্রচুর, এবং কিন্তু জনতা, এটা ছিল জনতার সংগ্রাম, পথে নামলো এবং প্রতিবাদ করলো। তখন তাদের উপরে গুলি চালানো হলো। সেই সময় গুলি চালানো আরও কয়েকজন মারা গেছে, কিন্তু যাদের নাম বিশেষ করে, তাতে সালাম, বরকত, জব্বার, রফিক, এদের নাম বিশেষ করে নাম বেশি জানি, এবং তারা সমেত অন্যান্যরা শহীদ হলো। এইটাই হলো সূচনা। এই থেকে সংগ্রাম চলতে শুরু করলো, যে কিন্তু তখন সেটা কিন্তু ঠেকিয়ে রাখা গেল না, কারণ তখন যেন আরও জোরদার করলো। এই যে তখন একটা ভাষা আন্দোলন, এটা আন্দোলনের পর্যায়ে চলে গেল, এবং আন্দোলন চলছিল, কিন্তু এটা আরও জোরদার হলো, এবং সেই সূত্র ধরেই তখন আরও সংগ্রাম চলতে থাকলো। এবং 1954 সালে তখন পাকিস্তান সরকার বাধ্য হয়ে বাংলা ভাষাকে একটা রাষ্ট্রীয় ভাষা বলে গ্রহণ করলো। মানে একই সাথে উর্দু এবং বাংলা দুইটাকে ওরা রাষ্ট্রভাষা হিসেবে সাংবিধানিকভাবে গ্রহণ করলো। তার সাথে ইংরেজিও ছিল, ইংরেজিও তখন ব্যবহার হতো এবং এখনো ব্যবহার হচ্ছে। কিন্তু যেটা হলো যে প্রথমে যে উর্দুই একমাত্র হবে, উর্দু অনলি পলিসি ছিল আর কি, কিন্তু সেটা করতে পারলো না। এটি অত্যন্ত গর্বের কথা, কিন্তু সেই গর্বটা আমরা নিশ্চয়ই সেটা গর্ববোধ করি, কিন্তু আমাদের দুঃখেরও দিন, কারণ এটা হচ্ছে রক্তদানের মাধ্যমে। এবং পৃথিবীর ইতিহাসে অন্য কোনো এরকম ঘটনা হচ্ছে কিনা সেটা এখনো জানা যায়নি। আমি সেটা বলবো না যে একমাত্র, তবে যতটা ধারণা যে হয়তো ভাষার জন্য যে এটা একেবারেই মানে এটা নিদর্শন বলতে গেলে অন্য জায়গায় কোনো পাওয়া যায়নি। তবে আমরা ইতিহাস জানতে হবে। তবে বাংলা ভাষার জন্য যে রক্ত দেওয়া হয়েছিল, এটা অত্যন্ত দুঃখের দিন এবং অত্যন্ত গর্বের দিন। আচ্ছা, একটু করে বলবেন কি যে যেদিন 21শে ফেব্রুয়ারি আপনার সালাম, জব্বার, রফিক, শফিক, বরকত এরা এবং আরো বেশ কয়েকজন নাম না জানা ভাষা সৈনিক শহীদ হলেন, একদিন কিংবা দুদিন পরে একটি শহীদ মিনার তখন বানিয়েছিল, এই প্রসঙ্গে একটু করে আপনি কিছু বলবেন? হ্যাঁ, সেই শহীদ মিনারটা আসলে একটা নাম করা ছিল শহীদ স্মৃতিস্তম্ভ। সেটা ছিল প্রথম নাম আর কি। সেটা হলো কি যে 23 তারিখ রাত্রেই এখানকার ঢাকা মেডিকেল কলেজের ছাত্ররা, ঢাকা ইউনিভার্সিটির ছাত্রীরা মিলে একটা শহীদ স্মৃতিস্তম্ভ তৈরি করলো, এবং সারা রাত ধরে। কিন্তু তার একদিন পরেই সেটা উদ্বোধন হলো, এবং সেটা উদ্বোধন করলো তখন একজন মারা গেছিল, তার বাবাকে দিয়ে উদ্বোধন করা হলো। কিন্তু 26 তারিখের মধ্যে আবার সরকার হুকুম করলো যে এটা ভেঙে দিতে হবে, পাকিস্তান সরকার ওইটাকে আবার ডিস্ট্রয় করবে। তখন ওদের একটা মানে রোষ, একটা হিংসাত্মক একটা মানে রৌদ্র রোষ যাকে বলে ওইটা ছিল নিশ্চয়ই, এবং শহীদ মিনারটা ধ্বংস করে দিল। নিশ্চয়ই, কারণ শহীদ মিনার তো মানে একটা প্রতীক, তাই না? কারণ প্রতীক আসলে হয় কি, এটা জনতার সংগ্রাম। শহীদ মিনারটা হচ্ছে কি যে একটা প্রতীক হয়ে দাঁড়ালো, এবং সরকারের ধারণা ছিল যার প্রতীকটাকে যদি ধ্বংস করতে পারি তাহলে সংগ্রামও ধ্বংস করতে, চেষ্টাটা হয়নি। ধন্যবাদ সাজিদ ভাই। আমি এই প্রসঙ্গে আলোচনায় অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব ওসমান গনিকে। আমরা জানি যে 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি একটি স্বাধীন বাংলাদেশের স্থপতি, উনিও এই ভাষা আন্দোলনের সাথে নানানভাবে জড়িত ছিলেন। আপনি সংক্ষেপে একটু বলবেন কি যে বঙ্গবন্ধু দু একটি ঘটনা যে ভাষার আন্দোলনে বঙ্গবন্ধু যে অবদানটুকু রেখেছিলেন সে সম্পর্কে? ধন্যবাদ সুভাষ বড়ুয়া। আমি শুরুতে ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছেন এবং স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছেন সবার প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি। আসলে আমি অবহিত আছি, সময় খুবই সংকীর্ণ, কিন্তু ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের অবদান সম্পর্কে বলতে গেলে এটা অনেক সময়ের ব্যাপার। আমি অতি সংক্ষেপে একটু বলার চেষ্টা করছি। 1947 সালে দেশ বিভক্তির পর থেকে আমাদের ভাষা আন্দোলনের সূচনা হয় এবং ভাষা আন্দোলন সংক্রান্ত যত সভা সমাবেশ বিক্ষোভ যত কিছু সংগঠিত হয়েছে প্রত্যেকটা কিছুতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অন্যতম অবদান ছিল। 1948 সালে মুসলিম ছাত্রলীগ যখন গঠন করে বঙ্গবন্ধুর নেতৃত্বে, তখন যে 10 দফা দাবি প্রণয়ন করছিলেন, তখন তার মধ্যে অন্যতম দাবি ছিল রাষ্ট্রভাষাকে বাংলা করা, এবং আমাদের ভাষার দাবিটা ছিল অন্যতম দাবি। পরবর্তীতে ধাপে ধাপে প্রত্যেকটা আন্দোলনে বঙ্গবন্ধুর যথেষ্ট অবদান ছিল। পরবর্তীতে যখন দেশ স্বাধীন হয়, এই স্বাধীনতার এই ভাষা আন্দোলনের সূত্র ধরে কিন্তু স্বাধীনতা আন্দোলন পর্যন্ত গড়ায়, এবং ভাষা আন্দোলন ছিল স্বাধীনতা আন্দোলনের সূচক। দেশ স্বাধীনের পরে 72 সালে সংবিধানে বাংলা ভাষাকে অন্তর্ভুক্ত করা হয়, রাষ্ট্রীয় ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়, এবং 1974 সালে জাতিসংঘে বঙ্গবন্ধু সর্বপ্রথম বাংলা ভাষায় বক্তব্য প্রদান করেন, যেটা সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি হয় এবং আমাদের বাংলাদেশের গৌরবকে সারা বিশ্বে উনি ছড়িয়ে দিয়েছেন। এরপরে বাংলা ভাষাকে উনি বাংলাদেশের প্রত্যেকটা অফিস আদালতে বাধ্যতামূলক বাংলা ভাষা চালু করেছেন। এছাড়াও আর বহু অবদান ওনার আছেন। আসলে আমি আপনার সাথে একমত যে আমরা যদি ইতিহাস দেখি যে দেশ বিভাগের পর থেকেই বঙ্গবন্ধু মানে বাংলা ছাড়া, বাংলা ভাষা বলেন, বাংলাদেশ বলেন, বাঙালি জাতি বলেন, এদের স্বার্থ রক্ষার জন্য বঙ্গবন্ধুর সমস্ত জীবনটাই উৎসর্গ করে গেছেন। এবং বঙ্গবন্ধুর এই অবদানটি আসলে আমরা এত স্বল্প পরিসরে আলোচনা করে আমরা শেষ করতে পারবো না। যা হোক, আমি এখন অনুরোধ জানাচ্ছি বিশ্বজিৎ সাহা, সহযোগী সম্পাদক বস্টন বাংলা নিউজের। আপনি একটু বলবেন কি যে বর্তমানে যে সংবাদ মাধ্যম ও ইন্টারনেটে এটা বাংলার প্রচলন, আপনি যেহেতু একটা অনলাইন পত্রিকার সাথে সম্পৃক্ত আছেন, এটা কতটুকু সম্প্রসারিত হচ্ছে বা বৃদ্ধি পাচ্ছে, এই বিষয়ে কিছু বলবেন আপনি? ধন্যবাদ সুভাষবাবু। তো আপনারা জানেন 1999 সালের হিসাব অনুযায়ী পৃথিবীতে প্রায় 35 কোটি মানুষের মাতৃভাষা হচ্ছে বাংলা। তো এটা এই 12 বছর পরে আমাদের মনে হয় এটা 40 কোটিতে ছাড়িয়ে গেছে। তো এই বিশাল জনগোষ্ঠীর মধ্যে সংবাদ মাধ্যমে এবং ইন্টারনেটে বাংলার প্রচলন ব্যাপকভাবে লক্ষ্য করা যাচ্ছে। ইন্টারনেটে বিভিন্নভাবেই ওয়েবসাইটগুলো করা হচ্ছে বাংলায়। আমাদের একটা যেটা এনকোডিং সংবলিত বিজয় সিস্টেমের শুভশ্রী ইমেজ ফন্ট দিয়ে দৈনিক পত্রিকা প্রকাশিত হচ্ছে। আর আমাদের এই হচ্ছে
এনকোডিং, এটা আবার বাংলাদেশ সরকারের এটা অনুমোদন প্রাপ্ত। আপনারা লক্ষ্য করবেন ইন্টারনেট ভিত্তিক দৈনিক, সাপ্তাহিক, মাসিক অন্তত 1000 খানেক পত্রিকা পৃথিবীতে হচ্ছে এবং প্রকাশিত হচ্ছে। এবং আরও একটা ব্যাপার হচ্ছে বিবিসি, যে একটা বিখ্যাত, পৃথিবী বিখ্যাত যে প্রতিষ্ঠান, এটার ওয়েবসাইটে কিন্তু বাংলায় প্রকাশ করা হচ্ছে। আপনারা জানেন এখন প্রতি মুহূর্তে ইমেল, ফেসবুক, ইনস্ট্যান্ট মেসেজিং এবং চ্যাটে চমৎকারভাবে বাংলা ব্যবহার হচ্ছে। তো আমি মনে করি আমাদের বাংলা ভাষাটা এবং এই যে ইলেকট্রনিকভাবে বা ইন্টারনেটের মধ্যে খুব দ্রুত ছড়িয়ে যাচ্ছে। তবে একটা বিষয় যে আমার মনে হয় যে 1996 সালে যখন জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি ক্ষমতায় ছিলেন, তখনই কিন্তু জাতিসংঘের কাছ থেকে বাংলা ভাষা আন্তর্জাতিক মাতৃভাষার স্বীকৃতি লাভ করে। এবং ওইটাতে শেখ হাসিনার একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা লক্ষ্য করেছি, যে উনি নিজস্ব উদ্যোগে খুব স্বল্প সময়ের ভিতর যাতে এটা প্রস্তাবটা প্রেরণ করেন এবং কার্যকরী হয় সরকারিভাবে সে উদ্যোগটা নিয়েছিলেন। এবং আপনি যে ইন্টারনেটের বাংলায় ব্যবহারের কথাগুলো বললেন, যে ওখানেও দেখলাম যে নেত্রী শেখ হাসিনা, বর্তমান প্রধানমন্ত্রী, উনি ওনার এই স্বল্প সময়ের ভিতর বেশ কিছু অ্যাচিভমেন্ট লক্ষ্য করা যাচ্ছে, বিশেষ করে ইউনিকোডের ব্যাপারে এবং বাংলা ওয়েবসাইট খোলার ব্যাপারে, এবং একটা লেআউট, বাংলায় লেআউট যেটা মানে কিবোর্ড যেটা বলি, ওইটা বাংলা ফন্ট। আমেরিকাতে একটা লেআউট আছে ইংরেজিতে, স্ট্যান্ডার্ড লেআউট, ঠিক অনুরূপভাবে বাংলায় একটা করার ব্যাপারে উদ্যোগ নিয়েছে। আমার মনে হয় এটা অত্যন্ত ভালো হবে বাংলার ব্যাপারে। তো আমি আবার আসি ডক্টর সাজেদ কামালের কাছে। আমি আসলে 21-এর ব্যাপারটা যেহেতু একটা বিশাল ইতিহাসের ব্যাপার, আমি আরেকটু ইতিহাসের দিকে যেতে চাই। সেটা হচ্ছে যে গানটি দিয়ে আজকে আমরা অনুষ্ঠান শুরু করলাম, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, এটার একটা বিশাল আবেদন। এবং এই গানটির ইতিহাস এবং গানটি কতটুকু আমাদের ইভেন স্বাধীনতা সংগ্রামে কতটুকু প্রেরণা জুগিয়েছিল, এবং রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দানের ক্ষেত্রে গান, ভাষার গানগুলা কিভাবে আসলো, এই প্রসঙ্গে যদি আপনি আমাদের একটু কিছু বলেন। নিশ্চয়। এখন তো মানে 21শে ফেব্রুয়ারি বলতেই যে সুরটা আমরা শুনি মনে, প্রাণে, কানে, সেটা হলো আমার ভাইয়ের রক্তে রাঙানো। এটা আব্দুল গফর চৌধুরীর লেখা বিক্ষুব্ধ আত্মা বলে একটা কবিতা থেকে, কবিতা সেটা হলো সেভাবে উনি লিখেছিলেন বিক্ষুব্ধ আত্মা হিসাবে, আত্মা নাম দিয়ে কবিতাটা লিখেছিলেন। এবং সেটাকে আলতাফ মাহমুদ শহীদ হচ্ছেন ৭১-এ, উনি সুর দিয়েছিলেন আর কি। সুর দেওয়ার পরে এটা গানে রূপান্তরিত হলো, এবং এখন তো এটা সবার মনে প্রাণে। এর সাথে আরও কিছু গান ছিল এবং আরও গান হয়েছে ইদানিং, সেটাও আরেকটা অনেক ইতিহাস। কারণ হচ্ছে কি যে বাংলা সাহিত্য কৃষ্টি এত বিশাল যে কোনো একটা গানে বা একটা কবিতায় বা একটা গল্পে, একটা নাটকে থেমে থাকে না, কিন্তু সেভাবে গানের ব্যাপারও তাই আছে। এবং তার সাথে আরেকটা গান ছিল, যেমন ওরা আমার মুখের কথা কাইরে নিতে চায়, আব্দুল লতিফের গান। ওটা মানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ গান। আমরা ছোটবেলায় শুনেছি ওনার নিজের মুখে গাওয়া গানটা, ওনার নিজের লেখা এবং গাওয়া গান। এরকম আরও গান আছে যেগুলি নিশ্চয়ই এখন সংকলিত হচ্ছে, এবং 21শে ফেব্রুয়ারিতে সময় অনেকগুলি শোনা যায়। তবে এর সাথে এটা হলো যে আমার ভাই রক্তে রাঙানো, এটা যেন 21-এর গান হয়ে দাঁড়িয়েছে। ধন্যবাদ সাজেদ ভাই। আমি আরেকটু গনি ভাইয়ের কাছে জানাবো, ওসমান গনি ভাইয়ের কাছে একটা অনুরোধ জানাবো, যেহেতু আপনি একজন রাজনীতিবিদ, রাজনীতির সাথে সম্পৃক্ত আছেন, এবং আপনি যে পার্টি সমর্থন করেন বাংলাদেশ আওয়ামী লীগ, সে আওয়ামী লীগের সরকার বর্তমানে ক্ষমতায় আছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে বাংলাদেশ সরকারের প্রধান। তো আমরা জানতে চাইবো যে বাংলা ভাষার আরো প্রসারের ক্ষেত্রে, ব্যাপকতার ক্ষেত্রে, কিংবা আরো সমৃদ্ধ করার ক্ষেত্রে উনি আরো নতুন কোনো পদক্ষেপ নিয়েছেন কিনা, বা এ পর্যন্ত উনি কি ধরনের
পদক্ষেপ নিয়েছেন, যদি সংক্ষেপে একটু বলেন। ধন্যবাদ সুভাষ বড়ুয়া। আসলে আমাদের দেশে আমাদের দেশে দুইটা গ্রুপ বিরাজ করতেছে, একটা প্রগতিশীল গ্রুপ, একটা প্রতিক্রিয়াশীল গ্রুপ। প্রগতিশীল গ্রুপে যারা আছেন, আওয়ামী লীগ এবং প্রগতিশীল মাইন্ডের আরও অন্যান্য রাজনৈতিক দল যারা আছেন, ওরা সব সময় বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করা, বাংলা ভাষার উন্নয়ন করা এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার পক্ষে কাজ করে যায়। পাশাপাশি আরেকটা গ্রুপ এগুলিকে ধ্বংস করার জন্য উঠে পড়ে আছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি বাংলা ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে পরিণত করার জন্য উনি বিশ্বব্যাপী বাংলা ভাষার জন্য, একটা ভাষার জন্য যে মানুষের প্রাণ দিতে হয় এটা বিশ্বব্যাপীকে জানানোর জন্যে উনি জাতিসংঘে চিঠি প্রদান করেছেন। এটা সম্ভবত 99-এর সেপ্টেম্বর মাসে, এবং এই চিঠির প্রেক্ষিতে পরবর্তীতে ইউনেস্কোর 30তম সাধারণ সভায় এটা মূলত প্রস্তাব, যে প্রস্তাবটাকে সর্বসম্মতিক্রমে এটাকে আমাদের বাংলা ভাষাকে আন্তর্জাতিক 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আমরা স্বীকৃতি লাভ করি, এবং সারা বিশ্বে সম্ভবত 188 দেশ এই ভাষা দিবসকে পালন করে আসছেন। তো এর আগে আরো কয়েকটা সরকার 21 বছর দেশ শাসন করেছেন, কিন্তু তারা এই ধরনের কোনো চিন্তা করেন না। অর্থাৎ বাংলা ভাষাকে আন্তর্জাতিক ফোরামে, আন্তর্জাতিক একটা পর্যায়ে এতটুকু নিয়ে যেতে পারেন। উনি যে অল্প সময় পেয়েছেন, এই অল্প সময়ে আমাদের ধরেন বাংলা একাডেমি থেকে শুরু করে যারা ভাষা চর্চা, সাহিত্য চর্চা করেন, ওইগুলির প্রসার লাভ করার জন্য, ওনাদেরকে উৎসাহিত করার জন্য উনি বিভিন্নভাবে কাজ করে যাচ্ছেন। ইভেন উনি এই যে আমাদের দেশে যে সরকারিভাবে যে মোবাইল ফোনগুলি আমদানি করতেছে, মোবাইল ফোনের কিবোর্ডগুলি উনি বাংলাতে করার জন্য বাধ্যতামূলক করেছেন। তাই আরেকটা উদাহরণ দিই, আমাদের দেশে যারা কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবীরা আছেন, ওনাদেরকে অনেকে মূল্যায়ন করে না। যারা বেশিরভাগ অংশ যারা দেশ শাসন করেছেন, ওনাদের সময় ওনারা এই কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবীদেরকে অবহেলা করে আসছেন। অল্প সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকার পরে ওনাদেরকে স্বীকৃতি দেওয়ার জন্য গতবার উনি যখন জাতিসংঘের সাধারণ সভায় আসেন, উনি কবি মহাদেব সাহা, কবি নির্মলেন্দু গুণ এবং কবি আব্দুল সামাদ, ওনাদের মতো জ্ঞানী গুণী লোকদেরকে সাথে নিয়ে এসেছেন এবং সম্মান প্রদান করেছেন রাষ্ট্রীয় সফরে। এইরকম নজির বাংলাদেশে অতীতে আমরা দেখি নাই। ধন্যবাদ গনি ভাই। আসলে বলতে গেলে অনেক কিছু বলা যায়। যাই হোক, আমরা তো পরবর্তীতে আরেকটি অনুষ্ঠান আয়োজন করব। তা আমি, আমাদের হাতের সময় খুবই কম, আমি আরেকটু আলোকপাত করার জন্য আমি সাজেদ কামালকে অনুরোধ জানাচ্ছি। সেটা হচ্ছে যে আন্তর্জাতিক অঙ্গনে, যেহেতু আপনি দীর্ঘদিন ধরে বিদেশে আছেন এবং বিভিন্ন দেশে আপনি ঘুরছেন, আন্তর্জাতিক অঙ্গনে বাঙালি জাতি, বাংলা ভাষা কতটুকু আজকে সম্মানের, কতটুকু অবস্থানে আছে, আমাদের কতটুকু চিনে বিদেশি জাতিরা, এবং বাংলা ভাষায় অনেক, আপনি নিজে একজন সাহিত্য চর্চা করেন, একজন কবি, অনেক বইও বের হয়েছে আপনার। এই বাংলা ভাষায় উন্নত মানের কোনো কবিতা বা সাহিত্য চর্চা হচ্ছে কিনা দেশে বা বিদেশে, বাংলাদেশের বাইরে, এ প্রসঙ্গে একটু কিছু বলবেন। আর সবশেষে আপনার একটা যদি স্বরচিত একটি 21-এর উপর যদি কোনো থাকে, কবিতা বা কোনো লেখা থাকে, আপনি যদি আমাদের শোনান, আমরা খুবই কৃতার্থ হব।